আজকে ফাইনালি রোমান রিন্স এবং পল হেমেনের দেখা আমরা পেয়ে গিয়েছি। আর এটা ডাব্লিউডাব্লিউই প্রোগ্রামে আমরা একসাথে তাদেরকে দেখলাম আফটার রেসলমেনিয়া। আর এই ভিডিওতে কথা বলবো আজকের স্ম্যাকডাউনের শো এর রিভিউ ভিডিও নিয়ে। সবকিছু স্ম্যাকডাউনে কি কি হয়েছে একটা একটা করে আপনাদের বুঝিয়ে বলবো। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথমে স্ম্যাকডাউনের স্টার্টিং করে হার্ডি, যে কিনা সিঙ্গার, আর সে ডাব্লিউডাব্লিউইর জন্য আগে গান টান গিয়েছিল এবং সে এসে সবার প্রথম ওয়েলকাম করে ফেনামেনাল ফোরাম, মানে ফেনামেনাল ওয়ানের জায়গায় ফেনামেনাল ফোরাম বলে ফেলেছে সে। আর এটা আমার কাছে অনেক ফানি লেগেছে। আর তারপর এজে স্টাইলের এন্ট্রি হয়। আর এজে স্টাইলের যে রিয়াকশনটা আজকে স্ম্যাকডাউনে সে পেয়েছে আমি বলবো অন্য একটা লেভেলেরই ছিল। আর আমি যখন দেখেছিলাম ভাবছিলাম সে হিল, তাকে কেন এত ভালো রিয়াকশন দেওয়া হয়, কিন্তু সে এসে যখন প্রথম লাইনটা বলেছে সেটা শুনে আমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে সে ফেস টার্ন নিয়ে নিয়েছে এবং সে এসে বলে আমি তোমাদের অনেক বেশি মিস করেছি। আর এটাই সেই জায়গা যেখান থেকে সবকিছু স্টার্ট হয়েছিল। এবং সে বলে আমি রিসেন্টলি অনেক কিছু করেছি যেটার জন্য আমি নিজেকে রিগ্রেট করি। এরপর সে বলে এখন টাইম চলে এসেছে নিজের লেগেসিটাকে বিল্ড করার জন্য। আর আজকে সে তার ফেমাস লাইনটাও ড্রপ করেছিল এবং সে বলেছে দিস ইজ দ্য হাউস দ্য এজ স্টাইল বিল্ড, এবং এই কথাটা তার সাথে সবাই বলতেছিল। এর মধ্যে কার্মেলো হেস এসে তাকে ইন্টারাপ্ট করা শুরু করে দেয় এবং সে বলে তুমি জানো আমি কে? আমি সেই লোক যে কিনা অ্যান্ড্রয়েডকে হারিয়েছে। এবং সে বলে আমি তোমাদের মতো ওল্ড টাইমারদের ফ্যান, মানে সে তাকে বলতেছে যে তুমি অনেক পুরানো। এবং কার্মেলো হেস বলে আমার এই সময় ইউএস টাইটেল জেতার কথা ছিল। এবং এজে স্টাইল বলে মানে সে চুপ করানোর জন্য বলতেছে এবং প্রেয়ার্স করতেছে হচ্ছে এলি নাইটকে যে না সে ডিজার্ভ করে। কিন্তু এখানে কার্মেলো হেস এমন একটা কথা বলেছে আমার কাছে ডিসরেসপেক্টফুল লেগেছে। সে বলে আমি তোমার মতো কুইটার্স, মানে তোমার মতো যারা হার মানে তার কাছ থেকে তো অ্যাডভাইস জীবনেও নিব না। এজে স্টাইল বলে এত বেশি দম তোমার মধ্যে, তাহলে তো তোমারই ইউএস চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল। এবং কার্মেলো হেস উল্টা বলে যে তোমার মধ্যে যদি এত দম থাকতো তাহলে তুমিও তো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতা। এবং এজে স্টাইল একটু চ্যালেঞ্জ করে ফেলে কিন্তু কার্মেলো হেস ইন্টারেস্ট দেখাচ্ছিল না। এর মধ্যে এলি নাইট চলে আসে, মানে কার্মেলো হেস যখন যাচ্ছিল তখন এলি নাইট আসে। আর এলি নাইটকেও অনেক ভালো রিয়াকশন দেওয়া হচ্ছিল। এলি নাইট বলে যে দুইটা অপশন আমি তোমাকে দিলাম। এলি নাইট বলে হয় আমি তোমার মুখ ভেঙে দিব, না হয় সেকেন্ড তুমি এজে স্টাইলকে হারাবা, দেন তুমি ইউএস টাইটেলের জন্য অপরচুনিটি পাবা। আর এটা আমি নিক অর্লিসের সাথে কথা বলবো তুমি যদি এজে স্টাইলকে হারাও। এরপরে তাদের ম্যাচটা অবভিয়াসলি রেডি হয়ে যায়, এই ম্যাচটা শুরু হয়ে যায়। আর এই ম্যাচে যত সিকোয়েন্স ছিল সবকিছু অনেক ভালো ছিল, কিন্তু ম্যাচে আমরা এমন একটা স্পট দেখেছি যেটা ডাব্লিউডাব্লিউ আমাদের দেখিয়ে ভয় পাইয়ে দিয়েছে। আর এটার ক্ল্যারিটি আমি আপনাদের দিব। যখন এজে স্টাইল ব্যাক লেগ, মানে ওনার যে বাম পাশের পাটা আছে সেখানে খুব খারাপভাবে মানে বাজেভাবে সে ব্যথা পায়। আর ম্যাচটার সাথে সাথে এন্ড হয়ে যায়, কন্টিনিউ হয় না। এবং অ্যানাউন্সার বলে দেয় যে এজে স্টাইল সে আর ম্যাচ কমপ্লিট করতে পারবে না। আর সে ব্যাক স্টেজে যেতে যায়, তখনই এলি নাইট এসে কার্মেলো হেসকে বিএফটি মেরে দেয়। আর আমাদের ফোকাস সব এজে স্টাইলের উপর। আর এখানে যে রেফারি এসেছিল তার নাম হচ্ছে ডক্টর ক্রিস্টোফার ম্যান। আর এই ডক্টরটা কিন্তু আসলে ভালো না, মানে তাকে নিয়ে কিন্তু সিএম পাঙ্ক কেস করেছিল। আর সেই ডক্টরটাও কিন্তু স্টিল ডাব্লিউডাব্লিউতে এক্সিস্ট করতেছে, এটা আমার কাছে শকিং লেগেছে। আর যেতে যেতে আমরা দেখেছি এজে স্টাইল ক্রাচেস নিয়ে দুই হাতে ভর দিয়ে যাচ্ছিল। আর আমার কাছে যতটুকু মনে হচ্ছে এজে স্টাইলের যে পা ইনজুরি হওয়া এটা একটা স্টোরি লাইনের পার্ট। পুরো টাইমে যে ক্যামেরা সেটা এজে স্টাইলকে ফলো করতেছিল। আর ডাব্লিউডাব্লিউ চাচ্ছে আমাদের ফোকাস যেন এজে স্টাইলের উপর থাকে এবং ডাব্লিউডাব্লিউ একটা স্পটে এজে স্টাইলকে নিয়ে আসবে। অন্তত ডাব্লিউডাব্লিউ কিছু তো চিন্তা করেছে এজে স্টাইলকে নিয়ে, এটা আমার কাছে ভালো লেগেছে। এরপরে শো এর মধ্যে ডাম্পস্টার ম্যাচ হয়। আর আমি বলবো এটা অন্য লেভেলের একটা ম্যাচ ছিল। ওমেন্স ডিভিশনে আপনারা লিভ মর্গান দেখেন, রিয়া রিপ্লিকে বা যাকেই দেখেন বা না দেখেন, চেলসি গিন যাই করে সেটা অবশ্যই আপনারা দেখবেন। কারণ আমি বলবো তার অ্যারাউন্ডে যা যা করা হয় সবকিছু আপনারা পিওর একটা এন্টারটেইন পাবেন। আর যদি এই ম্যাচের কথা বলি, এই ম্যাচটা তো ডাম্পস্টার ম্যাচ ছিল, যে ওই বাকেটে আটকায় ফেলতে পারবে সেই জিতবে। এই ম্যাচে ক্যান্ডেলস্টিকের ইউজ হচ্ছে, তারপর চেলসি গিন ক্যানেডিয়ান ডিস্ট্রয়ার মারে। আর সে এতটা অবাক হয়ে গেছে সে নিজেই জানে না সে কত বড় একটা মুভ মেরেছে। তারপর ট্র্যাশ ব্যাগ নিয়ে মিচেন মারে চেলসি গিনকে। পাইপার নেমেনও আসে, সে সাহায্য করতে পারে না চেলসি গিনকে। এন্ডে গিয়ে একটা টেবিল রাখা হয়, তারপর চেলসি গিনকে মিচেন পাওয়ার বম মারে। তারপর দুজনই ভিতরে ঢুকে যায় কিন্তু মিচেন তো বের হয়ে যায়। দেন চেলসি গিন ভিতরে থাকে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে ফেলে। আর ডাম্পস্টারের যে ম্যাচ সেটা মিচেন জিতে ফেলে। ম্যাচ শেষ হওয়ার পর চেলসি গিন যখন বের হয় একদম ময়লা দিয়ে চেলসি গিন ভরেছিল। আর চেলসি গিনকে দেখে অনেক ফানি লেগেছে আমার কাছে, কারণ সে সবসময় অ্যাক্টিং করে আমি অনেক পরিষ্কার, সে একটু অন্যরকমই, কিন্তু এখন তাকে ময়লা দিয়ে একদম ভরাই দিছে। আর এই ম্যাচে অনেক বেশি এন্টারটেইন ছিল, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে বেইলি, এবং বেইলি এসে বলে 24 ঘন্টার মধ্যে
আমার কাছে আবার টাইটেল হোল্ড করার জন্য অপরচুনিটি আছে। এবং সে বলে যখন আমি চ্যাম্পিয়নের কথা বলতেছি আমরা চ্যাম্পিয়নকে কল আউট করি এবং সে নাইয়া জ্যাক্সকে কল আউট করে। নাইয়া জ্যাক্স বলে যে যা বলার তুমি আমার ফেসের সামনে বলো। বেইলি বলে এই যে টাইটেলের ইম্পর্টেন্স সেটা তুমি আসলে কখনো বুঝবাই না। অনেক রেসলাররা আগে চ্যাম্পিয়ন ছিল কিন্তু আমি এই জিনিসটাকে অ্যাডমিট করি, তুমি যে ডমিনেট রোলটা দিয়েছো সেটা কেউ দেয়নি, কিন্তু দুইজন আছে যে কিনা তোমার কাছ থেকে টাইটেল নিতে পারে। প্রথমে সে নিজের নাম নেয় এবং সে বলে আমার কাছে কালকেই সুযোগ আছে, আমি কালকে নিয়ে নিব। এবং সেকেন্ড নামটা সে নেয় টিফিনির। এর জন্য না সে স্ট্রং, সে বলে তার কাছে বিফকেস আছে। টিফিনি বলতেছে যে কি বলতেছো তুমি, আমার কাছে বিফকেস এর জন্য চান্স আছে নাকি আমি একটা প্রপার রেসলার। আর এসব কথা বলতে বলতে সে ভুলেই গিয়েছে তার সামনে যে নাইয়া জ্যাক্স, সে বলে যে আমি তো নাইয়া জ্যাক্সকে হারাতেই পারবো। আর নাইয়া জ্যাক্স তো সবসময় তার উপর নজর রাখে। আর লাস্টে গিয়ে বেইলি তাকে বিচ কল করে আর এটার পরে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ইভেন্চুয়ালি বেইলি আপার হ্যান্ড পায় আর বেইলি বিফকেস দিয়ে নাইয়া জ্যাক্সকে মারে। আর এন্ডে গিয়ে দেখা যায় টিফিনির কাছে আবার বিফকেস আছে এবং তার কাছে সুযোগ আছে, সে চাইলে ক্যাশ ইন করতে পারে। আর নাইয়া জ্যাক্স এটা দেখে আরো বেশি ডাউটে পড়ে যায়। এরপরে ডাইরেক্ট ব্যাকস্টেজে একটা সেগমেন্ট হয় যেখানে চেলসি গ্রিন ওই ময়লা ছয়লা নিয়ে আছে। সে যাচ্ছিল, আশেপাশের সবাই বমির অ্যাক্টিং করতেছিল, মানে পিটি ডেডলি, গ্রেসন হলার, অস্টিন থিওরি ছিল। সবাই বলতেছে আরে কে এসেছে, অনেক গন্ধ চলে আসতেছে। আর এন্ডে গিয়ে সে ক্লিন হয়ে যায়। এরপরে দেখা যায় রিং এর মধ্যে টিফিনি স্ট্যাটান এবং নিয়মির মধ্যে ম্যাচ হয়। আর এখানে অত বেশি কোনো কিছুই ছিল না, আর টিফিনিকে উল্টা করে পিন করে ফেলে, নিয়মি ম্যাচে জিতে যায়। এরপরে টিফিনির চ্যালেঞ্জ এখানেই শেষ হয় না। নাইয়া জ্যাক্স তাকে বলে যে তুমি আমার উপর ক্যাশিং করতে চাও, এবং নাইয়া জ্যাক্স বলে তোমার কাছে সুযোগ আছে, কালকে ব্যাড ব্লাডে তুমি ক্যাশিং করো, কারণ আমার কাছে তো তুমি ক্যাশিং করে পারবা না। আর টিফিনিকে দেখে অনেক বেশি মাসুম ফেস মনে হচ্ছে, কারণ সে কিন্তু আসলে হিল। সে নাইয়া জ্যাক্সের সামনে চুপচাপ থাকার চেষ্টা করে। আর অবশ্যই এটা তো স্টোরি লাইন, এটাই আগে গিয়ে লিড করবে নাইয়া জ্যাক্সের উপর সে কিভাবে ক্যাশিং করে। এরপর আসে শো এর মেইন ইভেন্ট যেখানে ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম ল্যাডার ম্যাচ ছিল ব্লাড লাইনের টাইটেলের জন্য এগেইনস্ট ডিআইওয়াই এবং স্ট্রিট প্রফিটের মধ্যে। সবার প্রথমে এদের এন্ট্রান্সটা দেখা যায় এবং জেকা ফাটু ব্যাকস্টেজ থেকে প্রোমো কাট করে। আর প্রোমো কাটে সে যাই বলুক তার শেষ কথা হচ্ছে তুমি রেসপেক্ট করো, তুমি একনলেজ করো এবং তুমি ট্রাইবাল চিফ মানো সোলো সিকাকে। এবং সে বলে করিডোর রোমান রেঞ্জ সবাই একনলেজ করবে, যদি সে না করে তাহলে সে মার খাবে। মানে সবকিছু মিলে একনলেজই করতেছিল সে। এরপরে ব্লাড লাইনের এন্ট্রি হয়। আর এই ম্যাচের কথা যদি বলি, এই ম্যাচে আপনাদের এত বড় বড় স্পট দেখা যাবে, আপনারা বলবেন ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনে এটা কি ম্যাচ দিয়েছে। এই ম্যাচে এঞ্জেলো ডকিস বাহিরে জাম্প করে এবং টঙ্গান্সদের হাতে ল্যাডার ছিল, তার উপর জাম্প করে। আর ডিআইওয়াই যে মিট ইন দ্য মিডল মারে সেটা আজকে টোঙ্গালোয়াকে মেরেছে। আর টোঙ্গালোয়ার মাথায় আজকে চেয়ার ছিল, ল্যাডার ছিল, সেটার মাঝখানে মেরেছে। এরপরে ব্লকবাস্টার মন্টা স্পট মারে তামাসো চ্যাম্পাকে, মানে ল্যাডারটাকে মাঝখানে রেখে তারপর সে জাম্প করে। আর এই ম্যাচে এমন একটা মোমেন্ট আসে যে ডিআইওয়াই এবং স্ট্রিট প্রফিট মিলে যায়, কারণ ব্লাড লাইন মানতেছিল না। তারা দুইজন মিলে ব্লাড লাইনকে অ্যাটাক করে। মন্টা স্পট তার ফেমাস স্প্ল্যাশটা মারে, তারপর ট্রিপল পাওয়ার বমটাও মারে টামাটোঙ্গাকে। মানে এক কথায় টামাটোঙ্গা এবং টোঙ্গালোয়াকে ডিআইওয়াই এবং স্ট্রিট প্রফিট মিলে একদম ধুয়ে দিয়েছে। তারপর দুইটা টিমই যাচ্ছিল ল্যাডারে চড়ে টাইটেল নেওয়ার জন্য। দুইজন এক সাইডে ছিল আর দুইজন এক সাইডে ছিল। টোঙ্গান্স আসে, টামাটোঙ্গা এক সাইডে আর টাঙ্গালো এক সাইডে। ল্যাডারের উপর থেকেই দুইজনকে, মানে দুই সাইডে দুইজনকে ফালাই দেয়, তারপর ল্যাডার ভেঙে যায়। আর এটা ক্লিয়ার যে এই দুইজন টিমের মধ্যে কেউ আর উঠতে পারবে না। আর আমি বলবো যে হিসাবে টোঙ্গালোর হিস্টোরি, সে যখন একা একা ল্যাডারে উঠতেছিল আমি ভয় পাচ্ছিলাম সে যদি আবার পড়ে যায় কিনা। তারপর টোঙ্গালোয়া নিজে থেকে দুইটা টাইটেল বের করে আর তারা টাইটেলটাকে রিটেন করে। সোলো সিকা জেকা ফটো আসে, তারপর তারা একসাথে পোজ করে এবং স্ম্যাকডাউনটা এভাবেই শেষ হয়। এরপরে যেটা বলবো সেটা ডাব্লিউডাব্লিউ আমাদের স্ম্যাকডাউনের আগেই দেখিয়েছিল এবং দেখে মনে হচ্ছিল সেই জিনিসটা যেটা আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম, ব্যাড ব্লাডের যে ওপেনার বা হাইপ ভিডিও যেটাই বলেন, সেইখানে আজকে আমরা রোমান রেন্স এবং পল হেমেনকে দেখেছি। এই ভিডিওতে কোডি রোডসের এন্ট্রি হচ্ছিল কোনো ব্যাকস্টেজ থেকে, তারপরে রোমান রেন্সকেও যখন দেখাচ্ছিল তার পিছনে পল হেমেন ছিল। আর এখানে ওটিসি যে টি শার্ট সেটার পেছনে ছিল, মানে রিসেন্টলি, এটা আগের না, স্টোরি লাইনে তাদেরকে কিন্তু আমরা একসাথে দেখছি না, বাট এখনো তারা একসাথে আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আজকেও চ্যানেলে সেকেন্ড ভিডিও আসতে পারে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।